আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা সকলেই ভালো আছো। আর আমি মুজিবুল হক জুনায়েদ স্যার আছি আজকে তোমাদের সাথে। আজকের এই ক্লাস জুড়ে আমরা শিখব ভয়েস চেঞ্জ এর দ্বিতীয় পার্ট, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার প্রক্রিয়া জানব। আর এটা হচ্ছে ভয়েস চেঞ্জের দ্বিতীয় ক্লাস। আর ভিডিওটা শুরু করার পূর্বে বলবো, তোমরা যারা এখনও ভয়েস চেঞ্জের প্রথম পার্টটা দেখো নাই, তারা আগে এই ভিডিওটা দেখার পূর্বে তোমরা অবশ্যই পার্ট 1টা দেখে আসবা, তাহলে তোমাদের জন্য এই ক্লাসটা খুবই সহজ হয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের এই ক্লাসটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ক্লাসে গত ক্লাসে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের প্যাসিভ করা শিখেছিলাম। আর আজকের এই ক্লাসে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ অথবা অ্যাক্টিভ থেকে প্যাসিভ অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার প্রক্রিয়া আমরা জানব। তাহলে দেখো, আমরা প্রথমে কি শিখব? ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ। দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্স তোমরা হয়তো জানো, ইন্টারোগেটিভ সেন্টেন্স দুইভাবে শুরু হয়। এক হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড দ্বারা, আরেকটা হচ্ছে সাহায্যকারী ভার্ব দ্বারা। এখন প্রথম কথা হচ্ছে, যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হু দ্বারা শুরু হয়, তাহলে হু এর পরিবর্তে আমরা প্যাসিভ করার সময় হু এর পরিবর্তে আমরা কি লিখব? বাই হুম লিখব। নাম্বার 2, যদি হু ছাড়া অন্য কোনো ডব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয়, যেমন হুইচ, হোয়েন, হাউ, হোয়াই, হোয়ার, হোয়াট ইত্যাদি কোনো ডব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয়, তাহলে প্যাসিভ করার সময় সেই ডব্লিউএস ওয়ার্ডের কোনো কী হবে না? পরিবর্তন হবে না। অর্থাৎ যে ডব্লিউএস ওয়ার্ডটা আছে সেই ডব্লিউএস ওয়ার্ডটাই আমরা কী করব? বসাবো। দেখো, এখন আমরা দুইটা বিষয় বললাম তোমাদের সামনে। একটা হচ্ছে ডব্লিউএস হু দ্বারা শুরু হলে, আরেকটা হচ্ছে হু ছাড়া অন্য ডব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হলে। প্রথম আমরা একটা স্ট্রাকচার জানবো। দেখো, হু দ্বারা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা শুরু হয়, তাহলে সেই বাক্যের প্যাসিভ করার সময় আমরা হু এর পরিবর্তে আমরা আগেই জেনেছি আমরা কি করব? হু বাই হুম বসাবো। তারপর হচ্ছে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বের পরিবর্তন করব। তারপর হচ্ছে আমরা অবজেক্টকে সাবজেক্ট বানাবো। তারপরে ভার্বের 3 নম্বর রূপ বসাবো। এরপরে বাকি অংশ বসিয়ে শেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিব। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। আর এই স্ট্রাকচারটাও উদাহরণের মাধ্যমে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে তোমাদের সামনে। দেখো, হু টট ইউ ইংলিশ, এই বাক্যটা শুরু হয়েছে কি দ্বারা? হু দ্বারা। তাহলে হু এর পরিবর্তে আমরা কি লিখব? বাই হুম লিখব। এই জন্য দেখো বাই হুম লিখেছি। তারপর হচ্ছে আমাদেরকে কি করতে হবে? টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বের পরিবর্তন করতে হবে। দেখো, এই বাক্যের ভার্ব হচ্ছে থট। এই বাক্যের ভার্বটা কোনটা? থট। তাহলে এটা একটু মার্ক করে রাখলাম। থট হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। আর আমরা প্রথম ক্লাসে জেনেছিলাম যে যদি বাক্যের ভার্বের পাস্ট ফর্ম হয়, তাহলে সেই বাক্যের সাহায্যকারী ভার্ব পরিবর্তন হয়ে ওয়াজ অথবা ওয়ার বসে। এখন একটা বিষয় বুঝতে হবে, তুমি যে সাহায্যকারী ভার্বটা পরিবর্তন করবা, সেটা অবশ্যই সাবজেক্ট অনুযায়ী কী করতে হবে? পরিবর্তন করতে হবে। তাহলে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে কি? ইউ। তাহলে ইউ এর সাথে কি বসে? ওয়াজ বসে না, বরং কি বসে? ওয়ার বসে। এই জন্য আমরা বাই হুম ওয়ার বসালাম। এরপর হচ্ছে কি? অবজেক্টকে সাবজেক্ট। দেখো, ভার্বের পরে যেটা থাকে এটা হচ্ছে কি? অবজেক্ট। এই জন্য আমরা কি লিখলাম? ইউ লিখলাম। তারপরে হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। আচ্ছা, থটের পাস্ট পার্টিসিপল ফর্ম থটই, এই জন্য আমরা থট বসালাম। আর বাকি অংশ যদি থাকে তাহলে সেটা বসাবো এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দেবো। তাহলে এখানে বাকি অংশ আসছিল কি? ইংলিশ। এই জন্য আমরা ইংলিশ বসাইছি এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিছি। এখন হু থট ইউ ইংলিশ এর প্যাসিভ হচ্ছে বাই হুম ওয়ার ইউ থট ইংলিশ। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। আচ্ছা, তারপরে হচ্ছে যদি হু ছাড়া বাকি ডব্লিউএস ওয়ার্ড, অর্থাৎ কি দেখলাম উপরে যে হুইচ, হোয়েন, হাউ, হোয়াই, হোয়ার, হোয়াট ইত্যাদি দ্বারা যদি শুরু হয়, তাহলে সেই গঠনটা কীভাবে লিখবে? দেখো,
হো ছাড়া বাকি ডব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হলে আমরা প্রথমে ডব্লিউএস ওয়ার্ড বসাবো, যে ডব্লিউএস ওয়ার্ডটা আছে সেই ডব্লিউএস ওয়ার্ডটাই বসাবো। তারপরে হচ্ছে আগের অনুযায়ী অর্থাৎ টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বের পরিবর্তন করব, তারপরে অবজেক্টকে সাবজেক্ট বানাবো, তারপরে ভার্বের 3 নাম্বার রূপ বসাবো, বাকি অংশ যদি থাকে তাহলে সেটা লিখবো, তারপরে বাই লিখবো এবং সাবজেক্টের অবজেক্ট ফর্মটা বসাবো। দেখো এই বাক্যটা হচ্ছে এক্সাম্পলটা দেখো, হাউ ডিড ইউ ডু দ্য ওয়ার্ক। এই বাক্যটা শুরু হয়েছে ডব্লিউএস ওয়ার্ড হাউ দ্বারা, তাহলে আমরা হাউ এর কোনো পরিবর্তন করব না, এই জন্য হাউ বসায় ফেলছি। তারপরে আমাদেরকে দেখতে হবে বাক্যের ভার্বটা কোন ফর্মে আছে। যদি সাহায্যকারী ভার্ব অর্থাৎ যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, দেখো এই ইন্টারোগেটিভ সেন্টেন্সে তোমাদেরকে একটা ভালো করে একটু বোঝার জন্য একটু বলতেছি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি ডিড থাকে তাহলে পাস্ট টেন্স ধরে অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম ধরে কাজ করতে হবে, আর যদি ডাস থাকে অথবা ডো থাকে তাহলে আমরা প্রেজেন্ট ফর্ম ধরে কি করব, কাজ করব। যেহেতু এই বাক্যের মধ্যে ডিড আছে এই জন্য আমরা কি ধরবো, পাস্ট ফর্মের নিয়মে করব, তাহলে ভার্বের পাস্ট ফর্মের নিয়মে করব। তাহলে আমরা জানি ভার্বের পাস্ট ফর্মের পরিবর্তে সাহায্যকারী ভার্ব হিসেবে কি বসে, ওয়াজ অথবা ওয়ার বসে। এখন এই বাক্যের অবজেক্টটা হচ্ছে কি, দ্য ওয়ার্ক। দ্য ওয়ার্ক হচ্ছে সিঙ্গুলার নাম্বার, আর এর সাথে কি বসে, ওয়ার বসে না, বরং কি বসে, ওয়াজ বসে। এই জন্য কি লিখলাম, হাউ ওয়াজ দ্য ওয়ার্ক। তারপর হচ্ছে ডো এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি, ডান। তারপর হচ্ছে এরপর লিখলাম কি, বাই। আমাদেরকে কী লিখতে হবে, গঠন অনুসারে বাই লিখবো, বাই লিখলাম। তারপরে হচ্ছে সাবজেক্টকে অবজেক্ট বানাবো, তো সাবজেক্ট কে ছিল, ইউ ছিল, আমরা কি লিখলাম, ইউ লিখলাম। তাহলে বাক্যটা কী হলো যে হাউ ডিড ইউ ডু দ্য ওয়ার্ক, এর প্যাসিভ হচ্ছে হাউ ওয়াজ দ্য ওয়ার্ক ডান বাই ইউ। এই পর্যন্ত আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তাহলে আমরা ডব্লিউএস ওয়ার্ড দ্বারা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় তাহলে সেই বিষয়টা আমরা সবাই কী করতে পারলাম, বুঝতে পারলাম। কিন্তু দেখো মাঝে মাঝে কিন্তু ডব্লিউএস ওয়ার্ড দ্বারা না শুরু হয়ে কখনো কখনো অক্সিলারি ভার্ব দ্বারাও কী শুরু হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয়। তাহলে সেই জায়গায় আমরা কি করব, দেখো আগের যে গঠনটা ছিল ডব্লিউএস ওয়ার্ড সেটা বাদ দিয়ে এখান থেকে অর্থাৎ টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত এই স্ট্রাকচারে লিখব। দেখো এটা কীভাবে লিখছি আমরা, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বের পরিবর্তন করতে হবে, তারপরে অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে, তারপরে প্লাস B3 লিখতে হবে, তারপরে বাকি অংশ যদি থাকে সেটা লিখবো, তারপরে বাই লিখবো, এরপরে সাবজেক্ট লিখে শেষে প্রশ্নবোধক চিহ্ন দেব। মনে রাখতে হবে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ করার সময়ও তোমাকে কী লিখতে হবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এটা খুব মানে ভালো করে বুঝতে হবে এবং সেই বিষয়টা অবশ্যই মনে রাখতে হবে। দেখো এক্সাম্পলটা দেখো, হ্যাড হি কালেক্টেড কয়েন্স। এই বাক্যটা কিন্তু ডব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয় নাই, কিন্তু অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে, অর্থাৎ টু হ্যাভ ভার্ব দ্বারা শুরু হয়েছে, হেড দ্বারা শুরু হয়েছে। তাহলে আমরা ওই যে ডব্লিউএস ওয়ার্ড দ্বারা যদি শুরু না হয় তাহলে বলছিলাম টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বের পরিবর্তন। দেখো হেড থাকলে আমরা সবাই জানি আমাদেরকে কী লিখতে হয়, হেড বিন লিখতে হয়। তাহলে হেড বিনের মধ্যে কয়টা পার্ট, দুইটা পার্ট, একটু ভালো করে বুঝতে হবে। যদি অক্সিলারি ভার্ব পরিবর্তন করে যে অক্সিলারি ভার্বটা বসবে তার যদি দুইটা পার্ট থাকে তাহলে প্রথম পার্টটা আমরা বসাবো, বসায়া অবজেক্টটা বসায়া তারপর দ্বিতীয় পার্টটা বসাবো। দেখো হেড থাকলে কী লিখতে হয়, হেড বিন লিখতে হয়। আমরা ফার্স্টে হেড লিখলাম, আর বিনের হেড এবং বিনের মাঝে ওই যে সাবজেক্টটা আসলো কয়েন্স অবজেক্টটা আসলো, এই অবজেক্টটা আমরা কি করব, বসাবো। তাহলে কয়েন্সটা আমরা নিয়ে আসলাম, হেড কয়েন্স বিন, তারপর কালেক্টেড অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হবে। এখানে কালেক্টেডই হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এই জন্য আমরা কি বসালাম, কালেক্টেড বসালাম। তারপর হচ্ছে আমাদের বাই বসাতে হবে, আমরা বাই লিখলাম। সাবজেক্টের কী লিখতে হবে, অবজেক্ট ফর্ম, তাহলে হি এর অবজেক্ট ফর্ম কি, হিম, এই জন্য আমরা হিম বসালাম এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিলাম। তাহলে এই তিনটা নিয়মেই মূলত ইন্টারোগেটিভ সেন্টেন্সের তুমি কী করতে পারবা, প্যাসিভ করতে পারবা। এর বাহিরে আর কোনো স্ট্রাকচার তোমার প্রয়োজন পড়বে না। তাহলে আশা করি তোমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভটা ভালো করে বুঝতে পারছো। তোমরা অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্সের আরও অনেক বাক্য তোমরা কী করবা, প্র্যাকটিস করবা, তাহলে তোমাদের এই রুলসগুলো আরও একটু ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ। আমরা সবাই জানি ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হয়, তারপর হচ্ছে ডো নোট দ্বারা শুরু হয়, লেট, তারপরে এর দ্বারা শুরু হয়, অথবা প্লিজ অথবা নেভার দ্বারা কী হতে পারে, শুরু হতে পারে। তাহলে আমরা প্রথমে যেই
ইম্পারেটিভ সেন্টেন্সের যে পেসিভ করব সেখানে আমাদের দেখতে হবে বাক্যটা কী দ্বারা শুরু হয়েছে। এক নাম্বার, যদি বাক্যটা ভার্ব দ্বারা শুরু হয় তাহলে আমরা সেই বাক্যের পেসিভ করব লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস বি থ্রি দ্বারা। কি বললাম? লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস কি বি থ্রি। দেখো এক্সাম্পল লেখা আছে ডো দ্য ওয়ার্ক, ডো দ্য ওয়ার্ক। এখন এই বাক্যটা কী দ্বারা শুরু হয়েছে? ভার্ব দ্বারা শুরু হয়েছে। তাহলে আমরা বলছিলাম ভার্ব দ্বারা শুরু হলে তোমাকে প্রথমে কী লিখতে হবে? লেট লিখতে হবে। এই জন্য আমরা কী লিখলাম? লেট লিখলাম। তারপরে হচ্ছে অবজেক্ট লিখতে হবে। অবজেক্ট কোনটা? ভার্বের পরে যেটা থাকে সেটাই তো অবজেক্ট। তাহলে আমরা দ্য ওয়ার্কটা আমরা বসালাম। তারপর আমাদেরকে কী লিখতে হবে? বি লিখতে হবে। আমরা বি লিখলাম। তারপরে যেই মেইন ভার্বটা দ্বারা শুরু হবে তার পাস্ট পার্টিসিপল ফর্ম লিখব। ডো এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি? ডান। তাহলে ডো দ্য ওয়ার্ক এর পেসিভ হচ্ছে লেট দ্য ওয়ার্ক বি ডান। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। নাম্বার 2তে আমরা যে বিষয়টা দেখব যে যদি বাক্যটা অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি ডো নোট দ্বারা শুরু হয় তাহলে আমরা আগে রুলসে শুধুমাত্র লেটের পরে আমরা কি বসাই দেব? নট বসাই দেব, তারপরে অবজেক্ট বসাবো, তারপরে বি বসাবো, তারপরে বি থ্রি বসাবো। দেখো ডো নোট ডো দ্য ওয়ার্ক, এই বাক্যটা কী দ্বারা শুরু হয়েছে? ডো নোট দ্বারা শুরু হয়েছে। তাহলে আমরা কী লিখবো? লেট নোট লিখবো। এই জন্য আমরা কী লিখছি? লেট নোট লিখছি। তারপর অবজেক্ট কোনটা ছিল? দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক বসালাম, তারপর বি বসালাম, ডো এর বি থ্রি হচ্ছে কি? ডান। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। সেম এভাবে যদি নেভার দ্বারা বাক্যটা শুরু হয় তাহলে নটের জায়গায় শুধুমাত্র কি বসাই দেবো? নেভার বসাই দেবো। অর্থাৎ লেট নেভার প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস কি? বি থ্রি। দেখো এক্সাম্পল দেখো, নেভার টেল এ লাই, এই বাক্যটা শুরু হয়েছে কি দ্বারা? নেভার দ্বারা। তাহলে আমরা কি করব? ফার্স্টে লেট বসাবো, তারপরে নেভার বসাবো। লেট নেভার বসালাম, তার অবজেক্ট কোনটা ছিল? এলাই, সেটা বসালাম। তারপর আমাদেরকে গঠন অনুসারে বি বসাতে হবে, আমরা বি বসালাম। তারপরে টেলের বি থ্রি হচ্ছে টোল্ড, আমরা এই জন্য টোল্ড বসালাম, শেষে ফুল স্টপ দিলাম। এই তিনটা রুলস ভালো করে বুঝতে হবে। তারপরে আমাদের যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে যদি বাক্যটা লেট দ্বারা শুরু হয় আর লেটের পরে যদি প্রনাউনের অবজেক্ট ফর্ম থাকে। কি বললাম? প্রনাউনের অবজেক্ট ফর্ম। যেমন আয়ের অবজেক্ট ফর্ম হচ্ছে মি, অর্থাৎ লেটের পরে যদি মি থাকে, আস থাকে, ইউ থাকে, দেম থাকে, অথবা হিম থাকে, অথবা হার দ্বারা শুরু যদি বাক্যটা শুরু হয় তাহলে আমরা সেই বাক্যটার পেসিভটা কীভাবে করব? ফার্স্টে আমাদেরকে কী লিখতে হবে? লেট প্লাস অবজেক্ট লিখতে হবে। কী লিখতে হবে? লেট প্লাস অবজেক্ট। তারপরে আমাদেরকে কী লিখতে হবে? বি লিখতে হবে। তারপরে আমাদেরকে ভার্বের 3 নম্বর রূপ বসাতে হবে। তারপর হচ্ছে বাই বসাতে হবে। তারপর হচ্ছে লেটের পরের শব্দ বসাতে হবে। যেমন দেখো এক্সাম্পল, লেট হিম রাইট এ লেটার, এই বাক্যটা কী দ্বারা শুরু হয়েছে? লেট দ্বারা শুরু হয়েছে এবং এরপরে কী আছে? এই যে হিম শব্দটা, এই যে হিম শব্দটা আছে, হিম শব্দটা। তাহলে হিম শব্দটা আমরা লিখলাম লেট হিম রাইট এ লেটার। তাহলে এই বাক্যের আমরা যদি পেসিভ করি তাহলে আমাদেরকে কী লিখতে হবে? ফার্স্টে লেট লিখতে হবে। আমরা লেট লিখলাম, তারপর হচ্ছে অবজেক্ট অর্থাৎ ভার্বের পরে যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্টটা লিখলাম লেট এ লেটার। তারপর আমাদেরকে বি বসাতে হবে, আমরা বি বসালাম। আর হচ্ছে আমাদেরকে কী লিখতে হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হবে। তাহলে রাইটের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিটেন, আমরা রিটেন বসালাম। তারপরে আমরা গঠন অনুসারে বাই বসালাম। তারপরে হচ্ছে লেটের পরে শব্দ কোনটা ছিল? হিম ছিল, এই জন্য আমরা কি বসাই দিলাম? হিম শব্দ বসাই দিলাম। তাহলে লেট হিম রাইট এ লেটার এর পেসিভ হচ্ছে লেট এ লেটার বি রিটেন বাই হিম। আশা করি তোমরা বিষয়টা বুঝছো। আচ্ছা, 5 নম্বর সর্বশেষ যে রুলসটা আমরা দেখব যে ভার্ব প্লাস মি অথবা আস, অথবা বাক্যটা শুরু হয়েছে কি দ্বারা? ভার্ব দ্বারা শুরু হয়েছে। যদি কোনো একটা বাক্য ভার্ব দ্বারা শুরু হয় আর তারপরে যদি মি, আস, ইউ, দেম, হিম অথবা হার দ্বারা শুরু হয় তাকে, তাহলে সে বাক্যের পেসিভটা করব কিভাবে? আমরা ফার্স্টে আমাদেরকে কী লিখতে হবে? লেট লিখতে হবে, তারপরে অবজেক্ট লিখতে হবে, তারপর বি লিখতে হবে, বি থ্রি লিখতে হবে। শুধুমাত্র বাইয়ের জায়গায় আমরা কী লিখবো? ফর লিখবো। বাইয়ের জায়গায় কী লিখবো? ফর। তারপর হচ্ছে লেটের পরের শব্দ। অর্থাৎ সেম এই রুলটার মতোই কিন্তু 4 নম্বর রুলসের মতোই, কিন্তু শুধুমাত্র বাইয়ের জায়গায় কী লিখতে হবে? ফর লিখতে হবে। দেখো এক্সাম্পলটা যে বাই মি এ শার্ট, এই বাক্যটা শুরু হয়েছে ভার্ব দ্বারা এবং এরপরে কি আছে? একটা অবজেক্ট ফর্ম আছে, ওই যে মি, আস, এগুলো মিটা আছে, এই যে মিটা আমরা একটু এটা মার্ক করে রাখি, এই যে মি আছে। তাহলে লেট মি, এটার একটু মার্ক করি আমরা। দেখো তাহলে এখানেও ভার্ব প্লাস মি, এই যে ভার্ব প্লাস মি আছে। তাহলে
আমরা এই বাক্যটার পেসিভ যদি করি তাহলে আমাদেরকে কী লিখতে হবে, ফার্স্টে লেট লিখতে হবে, লেট লিখলাম, তারপর অবজেক্ট লিখতে হবে, অবজেক্ট কে ছিল, এ শার্ট লিখলাম, তারপর আমাদেরকে কী লিখতে হবে, বি লিখতে হবে, আমরা বি লিখলাম, বাইয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি বট, আমরা বট লিখলাম, তারপর হচ্ছে আমাদেরকে কী লিখতে হবে, ফর লিখতে হবে, আমরা ফর লিখলাম, তারপর হচ্ছে ভার্বের পরের শব্দ, সরি এখানে কি হবে, ভার্বের পরের শব্দ, লেটের সব পরের শব্দ না, সেটা হবে ভার্বের পরের শব্দ। তাহলে ভার্বের পরের শব্দ কোনটা ছিল, মি, আমরা মি বসালাম। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এখন বাক্যটা দাঁড়ালো বাই মি এ শার্ট, এর পেসিভ হচ্ছে লেট এ শার্ট বি বট ফর মি। আশা করি তোমরা এই পর্যন্ত ক্লাসটা বুঝতে পারছো। এই পর্যন্ত যদি বুঝে থাকো তাহলে তোমরা ইনশাল্লাহ আজকের ক্লাসটা এবং দ্বিতীয় ক্লাস, প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাস, এই দুইটা ক্লাস যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে ইনশাল্লাহ তোমাদের আর কখনো কি হবে না, ভয়েস চেঞ্জে তোমাদের সমস্যা হবে না। তবুও তোমাদের এই ছিল তোমাদের বেসিক লেভেলটা মূলত এই ভয়েস চেঞ্জের। আমরা ইনশাল্লাহ আগামীকালকে আরেকটা অ্যাক্টিভ এবং প্যাসিভের উপর একটা অ্যাডভান্স লেভেলের, অর্থাৎ তুমি প্রতিযোগিতামূলক পরীক্ষা, তাছাড়া আরও হাই লেভেলের কিছু অ্যাক্টিভ এবং প্যাসিভের নিয়ম আছে, সেগুলো আমরা ভালো করে বুঝবো পরবর্তী একটা ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ। পরের ভিডিওটা দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানানো হলো। আর তোমরা সবাই ভালো থাকো, আর বিষয়গুলো অবশ্যই ভালো করে কী করবা, প্র্যাকটিস করবা, কারণ হচ্ছে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। কারণ তারপরে আরেকটা বিষয় হচ্ছে, তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি বা আমার যারা ফেসবুক থেকে দেখতেছো, যারা আমার পেজটি ফলো করেনি, তোমরা অবশ্যই ফলো করবা আর লাইক কমেন্ট শেয়ার করবা। আর তোমরা কোন ভিডিওটা তোমাদের, কোন টপিকটা তোমাদের সমস্যা হয় সেই বিষয়টা অবশ্যই কমেন্টসে লিখবা, আমি সেই অনুযায়ী ভিডিও করব। সেই পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।